ওকে, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আমাদের চতুর্থ অনলাইন ক্লাস। বর্তমানে দেশব্যাপী যে তীব্র তাপদাহর কারণে যে শ্রেণী কার্যক্রম বন্ধ আছে তার জন্য মূলত আহ, আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশ ক্রমে অনলাইনে ক্লাস শুরু করা হয়েছে। তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা এই হচ্ছে আমার পরিচিতি, তোমরা আমাকে সবাই চেনো। আমি তোমাদের ম্যানেজমেন্টের লেকচারার। আজকে আমরা যে অধ্যায় নিয়ে কন্টিনিউ করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। আমাদের সাবজেক্ট হচ্ছে ব্যবসায় পরিচিতি। ক্লাস শুরুর আগে আমি আগের মতোই তোমাদের কিছু ছবি দেখাবো। ছবি দেখার পর আমি তোমাদেরকে প্রশ্ন করব যে ছবিগুলোতে আসলে আহ, ছবিগুলো দেখে কি বুঝলা। প্রথম যে ছবি, এই ছবি দেখে কি বোঝা যাচ্ছে, কে বলতে পারবে? যাই বুঝো আমাকে বলো। দেখি প্রথমে মিলি বলো, এই ছবি থেকে তুমি কি বুঝতে পারতেছো? স্যার গাছ রোপণ করতেছে একজন। হ্যাঁ, আর তারপর মাটিকরণ করতেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সুমাইয়া, তুমি বুঝতেছো কিছু এই ছবি থেকে? আর কি করা হচ্ছে এখানে, কি করা হচ্ছে এই জায়গায়? এই ব্যক্তি কি করতেছে? সুমাইয়া, রাসেল, এই ব্যক্তি কি করতেছে? আমার গাছ কথা কাটতেছে। গাছ কাটতেছে, গুড। আচ্ছা, এখানে অর্থাৎ উপরে এখানে কেউ গাছ রোপণ করতেছে, এখানে কেউ গাছ কাটতেছে। এখানে সূর্যের তাপমাত্রা, এখানে আবার বৃষ্টি। এই জায়গাটা হচ্ছে এখানে আহ ইটভাটা, ইটভাটার একটা ধোঁয়া পরিবেশ দূষিত করতেছে। এই যে এটাও ইটভাটা, ইটভাটার ধোঁয়া। আর এটা পুরোটা হচ্ছে একটা পৃথিবী, অর্থাৎ পৃথিবীর নিচের অংশে যেখানে গাছ কাটতেছে ইটভাটা, সেখানে ঝড়, বৃষ্টিপাত, রোদের তাপমাত্রা ইত্যাদি প্রভাব বিস্তার করতেছে। আর উপরের অংশে যেখানে গাছ রোপণ করতেছে সেখানে একদম সবুজ, সবুজে ঘেরা উপরের অংশ। অর্থাৎ নিচের অংশে গাছপালা কাটার কারণে একটা মরুভূমির মতো অবস্থা, আর উপরের অংশে গাছ রোপণের কারণে একটা সবুজ শ্যামল নির্মল একটা পরিবেশ বিরাজ করতেছে। এই ছবির তাৎপর্য হচ্ছে এতটুকুই। আমি আরেকটা ছবি দেখাই তোমাদেরকে। এই ছবিটা একটু লক্ষ্য করি। এই ছবির ডান পাশে, এ পাশে আমরা দেখতেছি ইটভাটার কালো ধোঁয়ার পরিবেশটাও ঠিক অন্যরকম। আবার এ পাশে সবুজ, এ পাশের পরিবেশও অন্যরকম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিভিন্ন বায়ু দূষণের কারণে আমাদের পৃথিবীটা আহ মানুষের বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে। আর যদি গাছপালা রোপণ করা হতো, তা সবুজ শ্যামল থাকতো, তাহলে পৃথিবীটা আমাদের জন্য বসবাস যোগ্য হতো। বর্তমানে আমরা দেখতেছি যে আমাদের দেশের তাপমাত্রা বিগত বছরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি হতে পারে? আমাদের দেশের এরকম তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ কি? কি কারণে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে একটা প্রধান কারণ বলতো। গাছ কেটে ফেলার কারণে। গুড। আমরা নির্বিচারে বিভিন্ন বন জঙ্গল উজাড় করতেছি, গাছ কেটে ফেলতেছি।
তারপরে যেখানে গাছ কেটে আমরা বন জঙ্গল উজাড় করে থাকার জন্য বাড়ি নির্মাণ করতেছি, মার্কেট করতেছি, শপিং কমপ্লেক্স বানাচ্ছি, রাস্তাঘাট বানাচ্ছি, যার কারণে পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং সার্বিকভাবে দেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে আমাদের দেশে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি বা 36 ডিগ্রি থাকতো, সেখানে এখন তাপমাত্রা 40 ডিগ্রি প্লাস হয়ে গেছে। গত 5-6 বছরে আমাদের দেশের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এটা একটা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, বৈশ্বিক উষ্ণায়ন, আহ, জলবায়ু পরিবর্তনগুলি। তো এই পরিবর্তন থেকে, এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদেরকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে এবং পরিবেশে যাতে নেতিবাচক কোনো প্রভাব না পড়ে সেজন্য পরিবেশ সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে, পরিবেশ সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, পরিবেশের উপাদানগুলোকে আমাদেরকে চিনতে হবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, এখানে একটা ছোট্ট ভিডিও আছে, ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায় পরিবেশ, যেটাকে আমরা বিজনেস এনভায়রনমেন্ট বলি। এই চ্যাপ্টার থেকে আমরা যে যে বিষয়গুলো শিখতে পারবো, তার মধ্যে ব্যবসা পরিবেশ কি তা বলতে পারবে, ব্যবসা পরিবেশের সাধারণ বা সামষ্টিক উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, ব্যবসা পরিবেশের ব্যষ্টিক উপাদান সমূহ বিশ্লেষণ করতে পারবে। ব্যবসা পরিবেশের দুইটা উপাদান, একটা ব্যষ্টিক, একটা সামষ্টিক। হ্যাঁ, তোমরা ইকোনমিক্সে পড়ো ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। তো এখানেও ঠিক ব্যবসা পরিবেশের দুটা উপাদান আছে, একটা ব্যষ্টিক আর একটা সামষ্টিক, মাইক্রো এবং ম্যাক্রো। তো এই উপাদানগুলো আমরা জানতে পারবো। চ্যাপ্টারটা খুবই ছোট, অল্প সময়ের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। চ্যাপ্টার শেষ না হওয়া পর্যন্ত আমরা সবাই আমার সাথেই থাকবে। চ্যাপ্টারের শেষে তোমাদের জন্য একটা মূল্যায়ন থাকবে, মূল্যায়নটা শেষ করে আমরা আমাদের পাঠ শেষ করব। তো আমরা শুরুতেই আসি, ব্যবসা পরিবেশ কি একটু দেখি। ব্যবসা পরিবেশ একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে। আমি তোমাদেরকে ক্লাসে ওটা লিখে দিয়েছিলাম। আর যদি তোমাকে বলে যে পরিবেশ কাকে বলে, তাহলে হচ্ছে মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে তার জীবন ধারণ করে সেটাকে বলা হয় পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে, মাটি, পানি, বায়ু ইত্যাদি মিলে পরিবেশ গঠিত হয়। তাহলে মানুষ তার জীবন ধারণের জন্য যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গড়ে ওঠে বা বেড়ে ওঠে সেটাকে আমরা বলি পরিবেশ। আর ব্যবসা পরিবেশ হচ্ছে একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে। এরপর আসি, ব্যবসা পরিবেশের উপাদান দুইটি একটু আগে বলেছি, সামষ্টিক ও ব্যষ্টিক। সামষ্টিক মানে বিস্তৃত, ব্যাপক, আর ব্যষ্টিক মানে সীমিত বা ছোট বা ক্ষুদ্র। দুই ধরনের উপাদান। এখানে একজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা দেওয়া আছে: The environment includes factors outside the farm which can lead to opportunities for or threats to the farm. মানে পরিবেশ হচ্ছে এমন একটা বিষয় যেটা একটা প্রতিষ্ঠানের জন্য সুযোগও তৈরি করতে পারে, আবার হুমকিও তৈরি করতে পারে। পরিবেশ ব্যবসার জন্য সুযোগও হতে পারে, আবার হুমকিও হতে পারে। অপরচুনিটিস মানে সুযোগ, আর থ্রেট মানে হচ্ছে হুমকি। এটা বলেছেন ডব্লিউ এফ লুয়েক এন্ড আর জে লরেন্স। আমি ক্লাস শেষে রেকর্ডটা তোমাদের দিয়ে দিব, ওখান থেকে নোট করে নিবা। তাহলে কেউ একজন বলো, ব্যবসা পরিবেশ কাকে বলে বলছি? যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে একটি অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে। থ্যাংক ইউ, ভেরি গুড হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার ভিত্তি দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে। থ্যাংক ইউ। আমরা পরবর্তী টপিকসে চলে যাই। ব্যবসা পরিবেশের সামষ্টিক উপাদান খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। এই টপিকসটা এখন একটু মনোযোগ দিয়ে দেখবা। ব্যবসা পরিবেশের সামষ্টিক উপাদান কি কি? প্রথমেই প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের স্যার, মধ্যে পুরোপুরি দেখা যাচ্ছে না। সবার কি দেখা যাচ্ছে না পুরোপুরি? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে তো?
ওকে, প্রথমে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে ভূপ্রকৃতি, মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি, জলবায়ু, নদ নদী, সাগর, প্রাকৃতিক সম্পদ, দেশের আয়তন, অবস্থান, এগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশের উপাদান। তোমাকে এমসিকিউ প্রশ্নে বলতে পারে যে জলবায়ু কোন পরিবেশের উপাদান, উত্তর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তোমাকে বলতে পারে নদ নদী কোন পরিবেশের উপাদান, উত্তর প্রাকৃতিক পরিবেশ। যেগুলোর উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না, যেগুলো আপনা আপনি সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলি। এরপর আসি অর্থনৈতিক পরিবেশ। যেসব পরিবেশের সাথে, যেসব উপাদানের সাথে অর্থ সংশ্লিষ্ট, যে সকল উপকরণের সাথে বা উপাদানের সাথে অর্থ সংশ্লিষ্ট, সেগুলোকে আমরা বলি অর্থনৈতিক পরিবেশ। যেমন আয়, সঞ্চয়, চাহিদা, যোগান, ভোগ, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ, শুল্ক, শুল্ক মানে ট্যাক্স বা ডিউটি বলে, কর, আর্থিক প্রতিষ্ঠান, মানব সম্পদ। এই মানব সম্পদটা খুবই ইম্পর্টেন্ট। মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশের উপাদান। মানব সম্পদ হচ্ছে যে মানব কর্মীদেরকে আমরা মূলত মানব সম্পদ বলি, যার কাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, তাদেরকে আমরা মানব সম্পদ বলি। ঠিক আছে। আহ তাহলে যে সকল উপাদানের সাথে অর্থ সংশ্লিষ্ট, সেগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। আয়, সঞ্চয়, চাহিদা, যোগান, ভোগ, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ, এগুলো সবগুলোর সাথে টাকা পয়সা জড়িত। যেহেতু এগুলোর সাথে টাকা সংশ্লিষ্ট, এই জন্য এগুলোকে অর্থনৈতিক পরিবেশ বলে। এরপর আসি সামাজিক পরিবেশ। সমাজের মানুষজনকে নিয়ে, সমাজের যে জনসংখ্যা, সমাজের যে ধর্মীয় বিশ্বাস, সমাজের যে মূল্যবোধ, দেশীয় ঐতিহ্য, সুনাম, সমাজের মানুষের আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, এগুলোকে বলা হয় সামাজিক পরিবেশ, যেগুলো সমাজের মানুষের সাথে সংশ্লিষ্ট। এবার আসি রাজনৈতিক পরিবেশ। দেশের সার্বভৌমত্ব, সরকার, রাজনৈতিক দল, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো সবগুলোই রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এই জন্য এগুলোকে রাজনৈতিক পরিবেশের উপাদান বলা হয়। এরপর আসি প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ, এগুলোকে বলা হয় প্রযুক্তিগত পরিবেশ। আর সর্বশেষ আইনগত পরিবেশ হচ্ছে যেগুলো আইন সংশ্লিষ্ট, শিল্প বাণিজ্যিক আইন, পরিবেশ আইন, ভোক্তা আইন, মুদ্রা ও রাজস্ব নীতি, আমদানি রপ্তানি নীতি। নীতি মানেও আইন, যেখানে নীতি সেটাও আইন। ঠিক আছে। তাহলে শিল্প বাণিজ্যিক আইন, পরিবেশ আইন, ভোক্তা আইন, মুদ্রা ও রাজস্ব নীতি, আমদানি রপ্তানি নীতি ইত্যাদিকে বলা হয় আইনগত পরিবেশ। এই ছকটা একটু মনোযোগ দিয়ে দেখো, কোথাও না বুঝলে আমাকে বলো, আমি এখন তোমাদেরকে এরপর প্রশ্ন করব। কারো কোনো প্রশ্ন আছে? তার প্রযুক্তিগত পরিবেশটা বলেন তো। কোনটা? প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি, যেমন আমাদের যে তথ্য প্রযুক্তি, কম্পিউটার, মোবাইল, তারপরে আমরা যে মাল্টিমিডিয়া ক্লাস নিই, এগুলো হচ্ছে প্রযুক্তি পরিবেশের উপাদান। যেমন বিজ্ঞান শিক্ষা, সায়েন্সের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি প্রয়োজন হয়। কারিগরি শিক্ষাতে বিভিন্ন যন্ত্রের প্র্যাকটিক্যালি তোমাদেরকে শেখানো হয়, কিভাবে মেশিন চালাতে হবে, কিভাবে কম্পিউটার চালাতে হবে, তারপরে এগুলোর ব্যবহার। আর তারপরে প্রযুক্তি আমদানির সুযোগ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করা হয়, তার মধ্যে মোবাইল ফোন থাকে, কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে। এগুলোকে বলা হয় প্রযুক্তিগত পরিবেশের উপাদান। যেখানে তুমি যন্ত্রের ব্যবহার করা হবে বা যন্ত্র সংক্রান্ত তথ্যের দিয়ে দেওয়া থাকবে, সেটাকে প্রযুক্তিগত পরিবেশ বলবে। আর কোনোটা? বুঝছি স্যার। স্যার রাজনৈতিকটা বলেন তো। রাজনৈতিক হচ্ছে তোমার
যেগুলো আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সরকার ব্যবস্থা, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে আমাদের দেশে বর্তমানে প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রায় 40টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা সবচেয়ে বেশি শুনি আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, কিন্তু এর বাইরেও আরো ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল আছে আমাদের দেশে নিবন্ধিত, অত জনপ্রিয় না কিন্তু আছে। তারপরে রাজনৈতিক স্থিতিশীলতা বলতে তোমার দেশে যদি হরতাল, ধর্মঘট বা মিটিং মিছিল এই ধরনের কোনো কিছু যদি না থাকে তখন সেটাকে বলা হয় রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু দেশে যদি হরতাল, অবরোধ ইত্যাদি লেগে থাকে তখন এটাকে বলা হবে রাজনৈতিক অস্থিতিশীলতা। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সন্তোষজনক হয়, মানুষের জন্য অনুকূল হয়, তাহলে সেটা মানুষের জন্য ভালো। আবার কখনো কখনো পরিস্থিতি প্রতিকূল হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক মানে হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের রিলেশন। যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আজকে কোন দেশ সফরে গেছে বলতো? উনি কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন কোন দেশে অবস্থান করতেছে কে বলতে পারবা? উনি 6 দিনের সফরে একটা দেশে গেছে, কোন দেশে গেছে কে বলতে পারবা? পারো না? খবর দেখো না? উনি থাইল্যান্ডে অবস্থান করতেছে বর্তমানে, 6 দিনের সফরে থাইল্যান্ডে গেছে। কেন গেছে? থাইল্যান্ডের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করার জন্য হতে পারে, অথবা বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক কর্মী নিয়ে যাওয়ার জন্য কোনো চুক্তি হতে পারে। বিভিন্ন কারণে এক দেশের সরকার আরেক দেশে কি করে, এভাবে আহ ভ্রমণ করে। এটাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। যেমন গতকালকে আমাদের দেশে ছিল কাতারের আমির আসছিল। হ্যাঁ, কাতারের আমির আসছিল, উনি মেপে 1 কিংবা 2 দিন আমাদের দেশ ভিজিট করছে। ওনার সাথেও আমার বাংলাদেশ সরকারের অনেকগুলো চুক্তি সই হয়েছে। সেখানে একটা দেশের সাথে আরেকটা দেশের সরকারের বা সরকার প্রধানের বা সরকারের মনোনীত প্রতিনিধির সাথে যে সম্পর্কগুলো তৈরি হয় সেটাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক। আর এই কাজগুলো হয় রাজনৈতিক ভাবে, সেজন্য এগুলোকে বলা হয় রাজনৈতিক পরিবেশের উপাদান। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই। বলো, অর্থনৈতিক পরিবেশের উপাদান কি কি ছিল? জনগণের আয় ও সঞ্চয়, তারপর অর্থ ঋণ ব্যবস্থা, হুম, মূলধন বিনিয়োগ, মানব সম্পদ। ভেরি গুড। আর কেউ অন্য কিছু বলতে পারবা? কর, শুল্ক, ঋণ, অর্থ। ভেরি গুড। কর, শুল্ক, ঋণ, অর্থ, অর্থাৎ যেখানেই টাকা পয়সা সংশ্লিষ্ট ওগুলাই হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। আমি এখানে লিখে দিচ্ছি সঞ্চয়, চাহিদা, যোগান, ভোগ, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ, শুল্ক, কর, আর্থিক প্রতিষ্ঠান এবং মানব সম্পদটা একটু ইম্পর্টেন্ট, এটা বেশি আসছে পরীক্ষায়। এবারে আমরা আমাদের লাস্ট সর্বশেষ টপিকস, ব্যষ্টিক পরিবেশের উপাদান। ব্যষ্টিক পরিবেশ হচ্ছে 2 ধরনের, একটা অভ্যন্তরীণ পরিবেশ আর একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। প্রথমে আমরা দেখি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কি কি। অভ্যন্তরীণ পরিবেশ মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে পক্ষগুলো আছে তাদেরকে নিয়ে যে পরিবেশ গঠিত হয়, অর্থাৎ যারা প্রতিষ্ঠানের ভেতরে থাকে তারাই হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। যেমন মালিক বা শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররাই মূলত কোম্পানির মালিক, তারা প্রতিষ্ঠানের ভেতরেই থাকে। পরিচালনা পর্ষদ, যারা পরিচালনা করবে, শ্রমিক কর্মী প্রতিষ্ঠানের ভেতরে থাকে, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অন্যান্য সুযোগ সুবিধা, এগুলাকে বলা হয় অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় শ্রমিক কর্মী কোন পরিবেশের উপাদান, উত্তর হবে অভ্যন্তরীণ পরিবেশ। অথবা বলা হয় যদি মালিক কোন পরিবেশের উপাদান, উত্তর অভ্যন্তরীণ পরিবেশ। এবার আসি বাহ্যিক পরিবেশের উপাদান। যারা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করে, যেমন ক্রেতা বা ভোক্তা। ক্রেতা যারা পণ্য কিনে তারা তো আর একটা কোম্পানির ভেতরে থাকে না, তারা বাইরে থাকে, তারা নিজের বাড়িতে থাকে, এক একজন ক্রেতা এক এক জায়গায় থাকে। যারা প্রতিযোগী মানে কম্পিটিটর, তুমি যে প্রোডাক্টের বিজনেস করতেছো সেম প্রোডাক্টের বিজনেস অন্য কোনো কোম্পানিও করতে পারে, তারাই হচ্ছে তোমার প্রতিযোগী। যেমন লাক্স কোম্পানির লাক্স সাবানের প্রতিযোগী হচ্ছে কেয়া, কেয়া সাবান আছে,
লাইফ বয় আছে, ঠিক আছে, এগুলা। তারপর সরবরাহকারী, সাপ্লায়ার, তোমার পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামালের দরকার হয়, তুমি কাঁচামাল যার কাছ থেকে কিনে আনোস তাকে সাপ্লায়ার বা সরবরাহকারী বলে, সেও প্রতিষ্ঠানের বাইরে থাকে। মধ্যস্থ ব্যবসায়ী, কৌশলগত মিত্র। কৌশলগত মিত্র মানে হচ্ছে তুমি কয়েকটা প্রতিষ্ঠান মিলে একত্রিত হয়ে নিজেদের মধ্যে ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে যখন একসাথে ব্যবসা করে তখন সেটাকে বলা হয় কৌশলগত মিত্র। তারপরে সরকারি সংস্থা, সরকারি বিভিন্ন সংস্থা থাকে, যেমন ব্যবসা করলে ব্যবসায়ের আয়ের উপর ইনকাম ট্যাক্স দিতে হয়। এখন ইনকাম ট্যাক্স কারা সংগ্রহ করে? জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করে, সেটা একটা সরকারি সংস্থা। ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স নিতে হয়, এখন ট্রেড লাইসেন্স কোত্থেকে নিতে হয়? সিটি কর্পোরেশন থেকে, সেটা একটা সরকারি সংস্থা। এগুলো সবগুলাই হচ্ছে বাহ্যিক পরিবেশ। তো অভ্যন্তরীণ পরিবেশের উপর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকলেও বাহ্যিক পরিবেশের উপর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে না। বিষয়টা হচ্ছে, শ্রমিক কর্মী যদি তোমার প্রতিষ্ঠানে কাজ না করে, তুমি তাদেরকে কাজ করানোর জন্য কোম্পানি ব্যবস্থা নিতে পারবে। হয় তাদেরকে শাস্তি দিতে পারবে, অথবা তাদের বেতন কেটে ফেলবে, অথবা তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিবে, তাহলে তারা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু বাহ্যিক পরিবেশের উপর প্রতিষ্ঠান কখনোই কন্ট্রোল করতে পারবে না। ক্রেতা তোমার পণ্য কিনবে নাকি কিনবে না, এটা একমাত্র ক্রেতার ব্যাপার, তুমি জোর করে ক্রেতাকে প্রোডাক্ট কিনাইতে পারবে না। প্রতিযোগী তোমার চেয়ে ভালো অবস্থানে থাকবে নাকি তুমি প্রতিযোগীর চেয়ে ভালো অবস্থানে থাকবা, সেটা ডিপেন্ড করবে কার মার্কেট স্ট্র্যাটেজি কেমন। তারপরে সরকারি সংস্থার উপরে তুমি কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে চলে। তাহলে একটা প্রশ্ন প্রায় আসে যে বাহ্যিক পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না কেন? কারণ বাহ্যিক পরিবেশ তো নিয়ন্ত্রণের সুযোগ নেই। বাহ্যিক পরিবেশ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় না, এটা প্রতিষ্ঠানের বাহ্যিক বিষয়। তাহলে এই ছকটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী ইয়াতে যাই। ব্যবসা ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ কি? তাহলে বিবেচনার কারণ এটা হবে উপাদান কি কি। ব্যবসা ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান হচ্ছে মালিক বা শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, শ্রমিক কর্মী, নিজস্ব সংস্কৃতি, অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, যেটা একটু আগে তোমরা দেখেছো। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখছি দেখি, কেউ একজন বলো কি কি জানতে পারছি, কি কি পড়াইছি আমি আজকে। দেখি মোমো বলো, মোমো, এইচ এন্ড মোমো। ব্যবসায় পরিবেশের সমষ্টি, সামষ্টিক উপাদান, হ্যাঁ। তারপর বেসিক পরিবেশের উপাদান। আরেকটা জিনিস পড়াইছি শুরুতে। ব্যবসায় পরিবেশের সংজ্ঞা। থ্যাংক ইউ, হয়েছে। তাহলে আমরা একটু দেখি। এই যে ব্যবসা পরিবেশ সংজ্ঞা, ব্যবসা পরিবেশের সামষ্টিক উপাদান, ব্যবসা পরিবেশের ব্যষ্টিক উপাদান। তাহলে আজকের পাঠ নিয়ে, আজকের আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আজকের আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন না স্যার। না স্যার। নাই? তাহলে আমরা এখন মূল্যায়নে চলে যাব। যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই, দেখি আমি কিছু প্রশ্ন করব, তোমরা দ্রুত উত্তর করবা। যদি দ্রুত আনসার দিতে পারো আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং বুঝতে পেরেছো। প্রথম প্রশ্ন, জলবায়ু কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক প্রাকৃতিক। পরিবেশ। প্রাকৃতিক। ভেরি গুড। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? অর্থনৈতিক। অর্থনৈতিক। ভেরি গুড। বাহ্যিক পরিবেশের উপাদান কোনটি? প্রতিযোগী। প্রতিযোগী। ভেরি গুড। প্রতিযোগী। 4 নম্বর প্রশ্নটা পরে আনসার দাও তো। প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। আর কারো প্রশ্ন আছে? প্রাকৃতিক পরিবেশ। এটা হয় নাই।
এটা মূলত প্রকৃতিও যায়, আবার সামাজিক পরিবেশও নষ্ট হচ্ছে, অর্থাৎ ওই এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। তো এলাকার পরিবেশ দূষণ মানে কি, ওই এলাকার মানুষজনের থাকার আহ অসুবিধা হচ্ছে। এটা প্রাকৃতিকটাই হচ্ছে যুক্তিযুক্ত বেশি। ঠিক আছে, এরপরে লাস্টে কোশ্চেনটা বলো তো। দুই ও তিন। হয় নাই? তিনটা হবে স্যার। তিনটাই হবে। জনসংখ্যা ও সামাজিক পরিবেশ, শিক্ষা ও সামাজিক পরিবেশ, ঐতিহ্য ও সামাজিক পরিবেশ। তাহলে মোটামুটি ম্যাক্সিমামই পারছো। থ্যাংক ইউ। এরপরে একটা বাড়ির কাজ থাকবে, সামষ্টিক ও ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ লিখে আনবে, অর্থাৎ শিক্ষার পর এগুলা খাতায় লিখে রাখবা। আমি কিছুক্ষণ পরে রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব, ওখান থেকে দেখে দেখে আবার নোট করে ফেলবা। আমি যে ক্লাসগুলো নিচ্ছি অনলাইনে, প্রত্যেকটা ক্লাসে তোমরা খাতায় নোট করে রাখবা। আমি কিন্তু যখনই তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে, আমি কিন্তু প্রত্যেকের খাতা চেক করব। যারা অনলাইনে ক্লাস করতে পারতেছে না তাদেরকে এটা মেসেজটা পৌঁছায় দিবা যে স্যারে বলছে তুমি ক্লাস করতে পারো বা না পারো, স্যার কিন্তু রেকর্ডেড ভিডিও গ্রুপে দিয়ে দিচ্ছে, ওই ভিডিও দেখে অবশ্যই খাতায় যে টপিকস গুলা পড়াচ্ছে ওই টপিকস গুলা নোট করে ফেলতে বলছে। এটা কিন্তু সবার জন্য নির্দেশনা। আমি কিন্তু যেদিনে ক্লাসে দেখা হবে প্রত্যেকের খাতা আমি জমা নিব, জমা নিয়ে একদিন আমার কাছে রাখবো, আমি চেক করে আবার খাতাগুলো পরবর্তী ক্লাসে সবাইকে সরবরাহ করব। আমি অলরেডি আজকে সহ আমাদের এটা চতুর্থ অনলাইন ক্লাস, আমি 4টা চ্যাপ্টার তোমাদেরকে পড়াচ্ছি। এই 4টা চ্যাপ্টারের আমি কিন্তু নোট খাতায় রাখবো। আমি কিন্তু সবগুলা ক্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সো এখানে এটা বলার সুযোগ নাই যে আমার ইন্টারনেট প্রবলেমের কারণে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই। অ্যাটেন্ড করতে পারো নাই, সমস্যা নাই, কিন্তু আমি তো এর যে রেকর্ড গুলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা খেয়াল রাখবা, সবাইকে জানাই দিবা। আর তোমাদের রোল কল আমি ওই যাদের লেখা থাকবে খাতায় তাদের এখন থেকে মানে এই রবিবার থেকে যখন থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে তখন থেকে আমি প্রেজেন্ট দিয়ে দিব হাজিরা খাতায়। যারা নোট খাতাগুলো আমাকে সরবরাহ করতে পারবে, আমি নোট খাতা চেক করার পর তারপরে তোমাদের হাজিরা খাতায় আমি এগুলা হাজিরাগুলো দিব। যে কারা কারা, যারা যারা আমাকে নোট খাতা দিতে পারবে শুধু তারাই প্রতিদিন উপস্থিত হিসেবে কাউন্ট হবে। তোমরা জানো উপস্থিত না থাকলে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা থাকে। সো বি কেয়ারফুল। তো ঠিক আছে, আজ এতটুকুই। সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা। প্রয়োজন না থাকলে ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। So